স্ত্রী শব্দের অর্থ অর্ধাঙ্গিনী। প্রত্যেক পুরুষের ক্ষেত্রেই এই অর্ধাঙ্গিনী শব্দটাকে যথাযথভাবে ব্যবহার করা উচিত। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শিবম এবং তার পরিবারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শিবমের পরিবারে ছিল তার বাবা, মা, একটি ছোট বোন শিবানী এবং শিবমের স্ত্রী তানিয়া। বাড়িতে দেখাশোনা করেই ঠিক 6-7 মাস মতো হলো তানিয়ার সাথে শিবমের বিয়ে হয়েছে। শিবমের পরিবার বেশ অবস্থা সম্পন্ন হলেও তানিয়ার পরিবার নিম্ন মধ্যবিত্তই বলা চলে। যদিও বা দেখাশোনা করেই শিবমের মা বাবা শিবমের বিয়েটা দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিয়ের মাস 6-7 পর থেকেই শিবম নিজের স্ত্রী তানিয়ার প্রতি নিজের মা বাবার এবং ছোট বোনের আগ্রহ ধীরে ধীরে কম হয়ে যেতে দেখতে পায়। শিবম তাদের প্রত্যেকটি আচরণে বুঝতে পারে যে তারা আসলে তানিয়াকে আর পছন্দ করছে না। কোনো নির্দিষ্ট কারণ না থাকা সত্ত্বেও শিবমের মা কথায় কথায় তানিয়াকে ছোট বড় কথা শোনান। এমনকি শিবমের বাবাও কখনো কখনো নতুন বৌমার উপর ছোটোখাটো বিষয়ে রেগে যেতে ছাড়েন না। ওনাদের সাথে সাথে যোগ দিয়েছে শিবমের ছোট্ট বোনটাও। কিন্তু মা, বাবা, ছোট বোন কারোর মুখের ওপরেই শিবম কোনোদিন কোনো প্রতিবাদ করে উঠতে পারে না। যতই হোক, শিবমের মা বাবা হলেন তার নিজের জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মা। শিবমের ছোট বোনটা, যাকে কিনা আদর যত্ন করে কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করে তুলেছে শিবম, তাকে কিছু বললে সবাই একেবারে রেগে আগুন হয়ে যাবে। ফলে তাকেও আর মুখ ফুটে কিছু বলা হয়ে ওঠে না। তানিয়া, সে তো সবই বাড়িতে প্রবেশ করেছে, সেই কারণেই বাড়ির অন্যান্য সদস্যদের ওপর কথা বলে উঠতে পারত না শিবম, বউয়ের ওপর অন্যায় অবিচার হতে দেখেও। তানিয়াকে মা এখন বেশ শক্ত শক্ত কথা বলে, কিন্তু তানিয়া সেই কথাগুলো মুখ বুঝে হাসি মুখে মেনে নিয়ে চুপ করে থাকে। এই জিনিসগুলো শিবম লক্ষ্য করলেও প্রতিবাদ করার মতো সাহসে তার কুলায় না। শিবমের অফিসে যখন প্রমোশন হয়েছিল তখন সে বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। তানিয়া মিষ্টি খেতে পছন্দ করে না, এটা শিবম খুব ভালো মতোই জানত। সেই কারণেই শিবম তানিয়ার জন্য আইসক্রিম কিনে এনেছিল আলাদাভাবে। বাড়িতে ঢুকেই শিবম দেখে বসার ঘরে তার বাবা, মা, ছোট বোন বসে গল্প করছে। তানিয়া রান্নাঘরে রান্না করছিল। বসার ঘরে ছোট বোনের হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে হাতে থাকা একটা প্যাকেটের মধ্যে আইসক্রিমটা নিয়ে শিবম সোজা রান্নাঘরে চলে গেল তানিয়াকে সেই আইসক্রিমটা দিতে। তানিয়া ভীষণ আনন্দ পেয়ে সেই আইসক্রিমটা নিয়ে নিজের ঘরে চলে গিয়েছিল, আনন্দ করে সেই আইসক্রিমটা খাবে বলে। ওর পেছনে পেছনে অবশ্য শিবমও গিয়েছিল। তারপরের দিন সকালে জলখাবার খেতে বসে শাশুড়ি মা তানিয়াকে বেশ কড়া ভাষায় বলল, আমার ছেলের তো আবার প্রমোশন হয়েছে। একথা বলার পরেই মা আবার সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, ভুল বললাম, তোমার বরের প্রমোশন হয়েছে, তাই এখন তুমি আর তোমার বর মিলে দরজা বন্ধ করে ভালো ভালো মিষ্টি রাবড়ি খাবে, আর আমরা সেটা টেরও পাবো না। এই কথাটা শুনে তানিয়া চুপ করে শুধুমাত্র শিবমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। শিবমও তানিয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু তাও মুখ ফুটে মাকে কিছু বলে উঠতে পারেনি সে, কারণ যতই হোক নিজের জন্মদাত্রী মা বলে কথা। এরপর একদিন রাত্রের খাবারে একটি তরকারিতে একটু নুন বেশি হয়ে যাওয়ায় তার বাবা খাবার টেবিলে বসে ছোট বড় অনেক কথা তানিয়াকে শুনিয়েছিল এবং এটাও বলেছিল, বাড়ির থেকে কি রান্নাবান্না শিখিয়ে পাঠায়নি নাকি। শিবমের বাবার ওই দিন ওইভাবে রেগে যাওয়া দেখে তানিয়া বেশ ভয় পেয়ে গিয়েছিল। কষ্টে ওর চোখটা ছলছল করছিল, কিন্তু চোখের জল বার করার মতো সাহসও হয়তো মেয়েটা সেদিন হয়নি। এই বিষয়টা শিবম লক্ষ্য করেছিল, কিন্তু তাও বাবার কথার উপরে কোনো কথা বলতে পারেনি সে, কারণ যতই হোক জন্মদাতা পিতা বলে কথা। সেদিন রাতে তানিয়ার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করায় সে সারা রাত ঘুমোতে পারেনি। ওষুধ খেয়ে ভোর 4টের দিকে একটু ঘুমিয়েছিল। সকাল 6টা বাজতে না বাজতেই শাশুড়িমা তাদের দরজায় এসে দরজা ধাক্কাতে লাগলো। তাড়াহুড়ো করে মেয়েটা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে মাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? শাশুড়ি মা তখন ওই সকালবেলাতে বেশ রাগি রাগি স্বরে বলল, কটা বাজে? ঘুম থেকে উঠবে না? তুমি রান্না বান্না করলে তারপরে তো আমার ছেলেটা খেয়ে অফিসে যাবে নাকি?
এ কথা শুনে তানিয়া বলল, ঠিক আছে মা, আমি এখনই সব করে দিচ্ছি। শিবম ঘরের মধ্যে শুয়ে থেকে সমস্ত কথাবার্তা শুনলেও উঠে এসে মায়ের কথার উপরে কোনো কথা বলতে পারেনি বা কোনো প্রতিবাদ করতে পারেনি। এইভাবে নানান রকমভাবে অপদস্থ হতো বাড়ির ছোট বড় সকলের কাছে তানিয়া। তাও মেয়েটা মুখ বুজে সমস্তটা সহ্য করত। শিবম বুঝতে পারত যে শুধুমাত্র তাকে ভালোবেসেই সে সবটা করত। এরপর দুর্গাপুজোর ঠিক আগে আগে শিবম নিজের হাতে করে বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে এনেছিল। বাবার জন্য প্যান্ট শার্ট, মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি, বোনের জন্য একটা খুব মিষ্টি দেখতে লাল রঙের শাড়ি, আর তানিয়ার জন্য তানিয়ার পছন্দের নীল রঙের একটা শাড়ি। অফিস থেকে ফিরে এসে সে দেখলো যথারীতি বাবা মা এবং বোন বসার ঘরে বসে রয়েছে। তানিয়া ঘরে কাজ করছিল। সবার কাছে তানিয়াকে ডেকে আনলো শিবম। তানিয়াকে নিয়ে আসার পর সবাইকে এক এক করে জামা কাপড়গুলো প্যাকেট থেকে বার করে দিয়ে দিল শিবম। তানিয়ার হাতে তানিয়ার পছন্দের সেই নীল রঙের শাড়িটা দেওয়া মাত্রই তার বোন তানিয়ার হাত থেকে সেই শাড়িটা রীতিমতো কেড়ে নিয়ে নিল। যদিও বা বোনকে তার আগেই দিয়ে দিয়েছিল শিবম তার বোনের নিজের শাড়িটা। ওর বেশ পছন্দও হয়েছিল সেই লাল রঙের শাড়িটা। সেটাকে আগলে রাখা সত্ত্বেও তানিয়ার হাত থেকে নীল রঙের শাড়িটা কেড়ে হাতে নিয়ে শিবমের বোন বলল, বাহ, এই শাড়িটাও তো বেশ দাদা, এই শাড়িটাও আমি নিলাম। বোনের এই কথা শুনে এই প্রথমবারের মতো শিবম তানিয়ার পক্ষ নিয়ে মুখ খুলে বোনকে বলল, সে কি, এটা তো তোর বৌদির জন্য আনলাম। তার বোন তখন নিজের মুখটা একটু বেঁকিয়ে তানিয়ার দিকে তাকিয়ে শিবমকে উত্তরে বলল, বৌদিরা তো দামি শাড়ি পরার যোগ্যতা আছে নাকি? তারপর সে আবার তানিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার দাদার এই প্রমোশনটা যদি তোমার সাথে বিয়ে হওয়ার আগে হতো তাহলে তোমার মতো এত গরিবের মেয়েকে বিয়ে করতে দিতাম না। এই কথা শুনে সেদিন তানিয়া নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ভীষণ কেঁদেছিল। শিবম রাগের দৃষ্টিতে বোনের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ। এর থেকে অতিরিক্ত তাকে আর কিছু বলতে পারেনি সে। যতই হোক নিজের বোন বলে কথা। কিন্তু সেদিন তানিয়াকে ঘরে এসে হাউমাউ করে কাঁদতে দেখে শিবম আর নিজেকে ঠিক রাখতে পারেনি। তারপর রাতে কোনো রকমে খাওয়া দাওয়াটা শেষ করে সে নিজের ঘরে এসে ব্যাগে নিজের আর তানিয়ার জামা কাপড় ভরল। তানিয়া রান্নাঘর থেকে ঘরে ঢুকে শিবমকে জামা কাপড় ব্যাগে ভরতে দেখে জিজ্ঞাসা করলো, এত রাতে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? তানিয়ার এই কথা শুনে শিবম বলল, হ্যাঁ। এই বলে জামা কাপড় ভর্তি করা ব্যাগটা নিয়ে নিচে নেমে আসলো সে। সেই সময় খাওয়া দাওয়া শেষ করে মা বাবা এবং বোন শ্রাবণী বারান্দায় বসে বসে গল্প করছিল। শিবমকে ব্যাগ নিয়ে নিচে নেমে আসতে দেখে তার বউ তানিয়া তাড়াতাড়ি করে বরের পেছন পেছন নিচে নেমে আসলো। শিবমকে দেখে তার মা বাবা আর বোন অবাক হয়ে বলল, কিরে, এত রাতে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? শিবম তখন বেশ একটু গম্ভীর স্বরে সবাইকে উদ্দেশ্য করে বলল, শুধু আমি না, তানিয়াও আমার সাথে যাচ্ছে। আসলে আমি একটা অন্য জায়গায় ঘর ভাড়া দেখেছি, আজকেই আমরা সেখানেই শিফট হয়ে যাচ্ছি। শিবমের মা তখন বলে উঠল, বাহ, এত তাড়াতাড়ি তোর বউ তোকে আমাদের থেকে আলাদা করে দিল? শিবম তখন তার মাকে উত্তরে জানালো, না মা, এটা তোমার ভুল ধারণা। আসলে তানিয়া আমাকে তোমাদের থেকে আলাদা করেনি, তোমরা নিজেরাই আমাকে তোমাদের থেকে আলাদা করে দিয়েছ। তানিয়াকে দু চোখে সহ্য করতে না পেরে। এই পরের বাড়ির মেয়েটার কি দোষ বলো তো? তোমরা তো দেখে শুনেই ওকে আমার বউ করে এনেছিলে, তাই না? আর এখন তোমরা ওর সাথে যে ব্যবহারটা করছো সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। আর যদি তোমাদের মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে এরকম আচরণ হতো, তোমরা কি মেনে নিতে বলো তো? এরপর শিবম তার ছোট বোনটার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, তোর শ্বশুর বাড়িতে গিয়ে যদি আজ তোর ননদ তোর কাছ থেকে এইভাবে শাড়ি ছিনিয়ে নিয়ে নিত, তাহলে তোর কি ভালো লাগতো সেটা? এইভাবে একদিন দুই দিন নয়, বেশ কয়েক মাস ধরে দেখছি যে তানিয়ার উপর অন্যায় করা হচ্ছে বিনা কারণে। তোদের এইসব আচরণ আমার মোটেও ভালো লাগছে না। তাই আমি নিজের থেকেই আমার স্ত্রী তানিয়ার প্রতি সুবিচার করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমি ওকে নিয়ে আলাদা থাকব। এই কথা শুনে দরজার সামনে চুপটি করে দাঁড়িয়ে থাকা তানিয়া অঝরে কাঁদতে লাগলো এবং শিবমের মা বাবা বোন নিজেদের ভুল বুঝতে পেরে সবাই মাথা নিচু করে বসে রইল। অবশেষে শিবমের মা পরিস্থিতি ভীষণ বেগতিক হয়ে যেতে দেখে বলে উঠল, ঠিক আছে বাবা, আমরা ভুল করেছি, তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম ভুল আমাদের দ্বারা আর হবে না। সেদিন সব মিটমাট হয়ে যাওয়ার পর শিবম তার স্ত্রীকে নিয়ে ঘরে চলে যাওয়ার পর
তার স্ত্রীকে সে বলল, আমি কিন্তু আসলে কোনো ঘর দেখিনি, এই পুরোটাই ছিল মা বাবাকে নিজেদের ভুলটা বুঝতে সাহায্য করার জন্য। আশা করি এরকম ভুল আর ওরা কখনো করবে না, আর হলে আমি আছি তোমার সাথে, চিন্তা করো না। বন্ধুরা, নিজের স্ত্রীকে যথাযথ সম্মান করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শ্বশুরবাড়িতে নিজের স্বামী ঠিক থাকলে একজন স্ত্রীর আর শ্বশুরবাড়ির কারোর সাপোর্ট না হলেও চলে। দ্বিতীয়ত, এখনকার যুগে বেশিরভাগ পরিবারের পুত্রবধূরা নানান রকমভাবে অত্যাচারিত হয় শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষের কাছে। এমনকি তাদের অত্যাচার করা মানুষগুলোর তালিকায় নিজেদের স্বামীও বাদ পড়ে না। এই ক্ষেত্রে নিজের স্বামী যদি তাদের যথার্থ সম্মানে সম্মানিত করে, তাহলে তারা অন্যের কাছ থেকে পাওয়া অত্যাচার থেকে অতি সহজেই মুক্তি পেতে পারে। তৃতীয়ত, প্রত্যেকটা বাড়িতেই পুত্রবধূদের সাথে হওয়া অন্যায় অবিচারের জন্য প্রতিবাদ করে যদি প্রত্যেকটা স্বামী তাদেরকে বাঁচাতে পারে, তাহলে এই দুনিয়া থেকে বধূ হত্যা অনেকাংশে কমে যাবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।